রুমটার মধ্যে দেওয়ালে অনেক মানুষের আত্মচিৎকার, মানে গুম থাকা ব্যক্তিদের আত্মচিৎকার লেখা ছিল। দেওয়ালে কোথায় করে একটা ডেট লেখা ছিল, আমাকে গুম করে রাখছে, এরকম অনেক কিছু লেখা ছিল ওইখানে। 3 দিন মনে হয় আমাকে জিজ্ঞাসাবাদ করছে তারা। জিজ্ঞাসাবাদে যখন মানে আমি সবসময় বলতেছি আমি এগুলোর সাথে জড়িত না, তখন মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে কষ্ট দিছে, মারছে। তারপরে বলছে এখানে সারা জীবন এখানে এরকমভাবে রেখে দিব, এরকম বলছে। তারপরে ক্রস ফায়ার করে দিব। তখন মানে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করতে আসে তারা বলে যে মানে আমি একটা পুলিশ বাস বিস্ফোরণ হামলা হয়েছিল ওইখানে, আপনাকে আমি জড়িত ছিলাম এটা বল। তা আমি অস্বীকার করি, স্যার আমি এটার সাথে জড়িত ছিলাম না, সত্যটা বলি আর কি। তখন তারা বলে কি আগের জায়গায় চলে যাবা, মানে যেখান থেকে আসছো ওইখানে আবার পাঠাই দিব। আমি বলছি না, বলতে তাইলে যেটা বলবো এটা স্বীকার করবা। আমার লাইফ থেকে যে প্রায় 2 বছরের সময় চলে গেছে। আমি এসএসসি দিয়েছি 2020 সালে, এখনও আমি ইন্টারের পরীক্ষা দিয়েছি মাত্র, ইন্টারটা শেষ করতে পারি না। কিন্তু আমার ফ্রেন্ডরা ভার্সিটিতে চলে গেছে। তো আমার যে 2 বছর চলে গেছে এটার দায়ভার কে নিবে? এভাবেই নিজের সাথে ঘটে যাওয়া ৭৬ দিনের আয়নাঘরে দুর্বিষহ দিনগুলির কথা বলছিলেন ১৬ বছর বয়সী সাদেক। আমাদেরকে প্রথমত একটু বলবেন যে আপনাকে কোথায় থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আসলে কখন এই ঘটনাগুলো ঘটেছিল, একটু জাস্ট প্রথমে একটু আমাদেরকে জানাবেন। আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 2020 সালে মানে 26শে জুলাই মানে আমি নারায়ণগঞ্জ ২৫০০ থানাধীন কালীবাড়ি মনে হয় সম্ভবত, ওইখানে আমার ফুফাতো ভাইয়ের দোকানে অবস্থান করি। ওই 26শে জুলাই মানে বিকাল 3টার দিকে আমাকে প্রশাসন পরিচয় তুলে নিয়ে যায় আর কি। তো মানে গাড়িতে তোলার পরে হচ্ছে মানে চোখ বন্ধ করে দেয়, মানে একটা রুমাল দিয়ে চোখ বন্ধ করে দেয়, মানে আমি কোনো কিছু দেখতে পারি না। পরে গাড়িটি চলতে থাকে অনেকক্ষণ, চলতে চলতে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো চলে, মানে অনুমান করতেছি আর কি। চোখ বন্ধের মধ্যে তো আর টাইমটা দেখি না। পরে গিয়ে একটা জায়গায় নামানোর পরে মনে হয় আন্ডারগ্রাউন্ডের মধ্যে একটা ইয়ার মধ্যে ঢুকাইছে গাড়িটি রেখে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যখন আপনাকে তুলে নিয়ে যাওয়া হয় সেখানে কি আপনার বাসার আশেপাশে কি কোনো সিসিটিভি ফুটেজ ছিল কিনা, বা আপনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো তখন কি আপনার ফ্যামিলি মেম্বার কোনোভাবে তাদেরকে চিহ্নিত করতে পেরেছিল কিনা কি জানাবেন? এখন ভাইয়ের দোকানে হচ্ছে সিসিটিভি ছিল যে মোবাইলের রেকর্ডটা আর কি। এখন ভাইয়ের মোবাইলটা নিয়ে আসছে, সিসিটিভির ফুটেজ যেগুলো ছিল ওইগুলো ডিলিট করে দিচ্ছে তারা, ভাইয়ের মোবাইল সহ নিয়ে আসছে। তারপরে আমার ফ্যামিলির থেকে প্রত্যেক থানায় ডিবি অফিস থেকে শুরু করে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোনো আমার হদিস মিলে নেই। পরবর্তীতে গিয়ে মানে আমাদের থানায় গেছে, আমাদের থানায় জিডি করতে চাইছিল, বলছে এই রে ওই বাসার থেকে গেছে, ঘুরতে গেছে, হয়তো চলে আসবে, এরকম বলে থানার থেকে চলে যেতে বলছে। এরপরে আমি যে জায়গা থেকে নিখোঁজ হই ওই জায়গায়ও গেছিলো। পরে ওইখানে যখন জিডি করতে চাইছিল বলতেছে মানে এটা জিডি করা যাবে না, হয়তো কোথাও এক জায়গায় গেছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে, তো মানে তাড়াহুড়া করে আপনারা করেন না, হয়তো বিপদে পড়বেন, এরকম বলছে। পরবর্তীতে গিয়ে মানে আমার খুঁজতে সব জায়গায় খুঁজছে, কিন্তু আমার কোনো খবর পায় নাই। ঠিক মানে 2 মাস 16 দিন পর 76 দিন পর মানে আমাকে প্রকাশ করছে তারা মিথ্যা মামলা দিয়ে। আচ্ছা, ওই আপনাকে 2.5 ঘন্টা যে গাড়ির মধ্যে রাখা হলো তারপরে পরবর্তীতে কী হয়েছে একটু জানাবেন। তো মনে করেন আমাকে যখন গাড়ি তুলে চোখ বন্ধ করে দেয়, তারপরে গাড়ি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা চলতে মানে আমি যখন নারায়ণগঞ্জ থাকি, আমি অনুমান করি আর কি, মানে নারায়ণগঞ্জ থেকে 2-2.5 ঘন্টা গাড়িতে চললে ঢাকায় পর্যন্ত যাওয়া যাবে। তো মনে করছি আমি ঢাকায় আছি। তারপরে ওইখানে মানে গাড়ি থামানোর পরে 2 জন 2 পাশে ধরার পরে আমাকে একটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকাইছে মনে হয়। তারপরে ওইখানে ভিতরে একটা রুম ছিল, মানে কোনো কিছু জানলা ছিল না, একটা ভিতরে এসি ছিল, চেয়ার ছিল, বেড ছিল একটা। তারপরে মানে ওই দেওয়ালের মানে ওইখানে মানে রুমটার মধ্যে দেওয়ালে অনেক মানুষের আত্মচিৎকার, মানে গুম থাকা ব্যক্তিদের আত্মচিৎকার লেখা ছিল। দেওয়ালে কোথায় করে একটা ডেট লেখা ছিল, আমাকে গুম করে রাখছে, এরকম অনেক কিছু লেখা ছিল ওইখানে, বুঝছেন। তারপরে ওইখান থেকে ওই দিন রাত পর্যন্ত থাকি, মানে বিভিন্নভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মানে তারা এটা স্বীকার করতে বলে যে মানে আমি একটা হামলার সাথে কি জড়িত ছিলাম, মানে এটা স্বীকার করতে বলে। তাই আমি বলছি আমি তো এরকম কোনো কিছুর সাথে জড়িত না, আপনারা কেন আমাকে শুধু ধরে আনছেন।
তারা বলতেছে যে যেটা বলবো সেটা করবি, নাইলে পরিণতি ভালো হবে না। সময়টা 27শে জুলাই 2020। তাকে ঘুম থেকে তুলে ফ্রেশ হতে বলা হয়। এরপর নাস্তা করে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়িতে তোলা হয় এবং গাড়ি 3 ঘন্টার মতো চলার পর সাদিককে জিজ্ঞেস করা হয় সে যমুনা সেতু দেখবে কিনা। এরপরে মানে আমাকে ওই দিন রাতে হচ্ছে মানে 2-3 বার করে জিজ্ঞাসাবাদ করে, একজনের পর একজন আসে। মানে তারা আমাকে প্রমাণ করতে চাই যে মানে আমি কোনো একটা জিহাদি সংগঠনের সাথে জড়িত ছিলাম, এরকম বলে মানে আমাকে বলতেছিল আমরা যেটা বলবো এটা স্বীকার করবি, তাহলে তোকে ছেড়ে দিব, এখানে অল্প সময়ের জন্য নিয়ে আসছে, আবার বাসায় চলে যেতে পারবি, এরকম বলে। মানে খাবারের মানগুলো অনেক মানে খারাপ আর কি। মানে ডাউল দিত, তারপরে ডিম মামলেট করে দিত, এরকম আর কি, আলু ভর্তা দিত, প্রায় সময় গুস্ত দিত, এগুলো মানে খাবার যেত না একদম। মানে মানে খাবারগুলা চাইলে যে কেউ মানে নর্মাল একদম নিম্নমানের ছিল। এরপরে গিয়ে অফিসার একজন এসে মানে যারা ডিউটিরত ছিল, সবাই তো চিভিলি ছিল এখানে, যারা ডিউটিরত ছিল তাদেরকে বলতেছে যে ওকে কালকে সকালের মধ্যে রেডি করবা। তখন ডেটটা জিজ্ঞেস করে মানে কয়টায়, তখন বলে 5টার দিকে রেডি করবা, এরকম বলছে। পরে গিয়ে আমি ঘুমাইছি ওইখানে, ঘুমানোর পরে সকাল যখন হয়েছে 5টার আগে আমাকে ডেকে দিছে, বলতেছে উঠো রেডি হও তুমি চলে যাবা। তারা মনে হয় 8-9 জন হবে, আমাকে লকআপ থেকে বাইর করছে। বাইর করার পরে হ্যান্ডকাপ লাগাইছে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগাইছে, চোখ বন্ধ করে দিছে। তারপরে ওইখান থেকে মনে করেন মানে জায়গাগুলো হচ্ছে কীরকম তেরা বেগা, মানে এদিক দিয়ে একবার নিয়ে যায়, ওদিক দিয়ে আরেকবার নিয়ে যায়, মানে যেন অনুমান করতে না পারে কোথায় যাচ্ছি না, এরকম জায়গাগুলো। পরে নিয়ে গিয়ে আমাকে গাড়িতে তুলে, আবার গাড়িতে চতুর্দিকে লোক ছিল, কয়জন ছিল অনুমান করতে পারিনি, চোখ বন্ধ ছিল। পরে গাড়ি তখন হচ্ছে মানে কুরবানির সময়, মানে ঢাকা শহর একটু জ্যাম ছিল অনেক বেশি। এখানে একজন অফিসার ছিল, উনি আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল প্রতিনিয়ত, মানে আমি নাকি কোনো এক জিহাদি সংগঠনের সাথে জড়িত ছিলাম, তারপরে মানে একটা হামলার সাথেও জড়িত ছিলাম, এরকম বলছে। তারপর আমি বলি স্যার আমি তো এগুলো করি নাই। বলছে তুই না করলে কি হবে, তোর সম্পর্কে তো আমরা ইনফরমেশন পাইছি বা আমাদেরকে বলছে কেউ, এরকম বলছে। পরে অনেক জিজ্ঞাসাবাদ করছে বাড়ি কোথায়, এরকম মানে আমার সম্পর্কে যা জানা তারা জানছে। পরে গিয়ে মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়ি চলার পরে মানে আমি অনুমান করতে পারতেছি না মানে আমি কোথায় যাচ্ছি। পরে দেখি মানে বলতেছে মানে যমুনা সেতু আসছে, তারা বলতেছে আর কি, যমুনা সেতু আসছে, মানে যমুনা সেতু দেখবে কিনা জিজ্ঞেস করো, আমাকে বলছে ও যমুনা সেতু দেখবে কিনা, অফিসারে বলতেছে জিজ্ঞেস করো। তো একজন আমার পাশে একজন বসা ছিল, উনি বলতেছে যে যমুনা সেতু দেখছো কোনো দিন, আমি বলছি না। দেখবা, আমি কোনো কিছু বলি নাই। তারপরে আমাকে চোখ খুলে যখন দিছে দেখতেছি মানে যমুনা সেতু দেখছি আর কি। তখন অফিসার যে আছে উনি বলতেছে পানি তো বিপদসীমার উপরে, নাকি ফেলে দিব, হেসে বলতেছে নাকি ফেলে দিব ওকে, এরকম বলতেছে। আমাকে জিজ্ঞেস করতেছে ফেলে দিব তোকে, আমি কোনো কিছু আনসার দিই নাই। পরে যখন যমুনা সেতু পার হয়েছি তখন বলছে আবার চোখটা বন্ধ করে দাও। আয়নাঘরের দিনগুলি এতই দুর্বিষহ ছিল যে নামাজের সময়ও তার হাতের হ্যান্ডকাফ খুলে দেওয়া হতো না, এমনকি নামাজে বসে চিৎকার করে কান্না করতে দিত না। গ্লাসের রুমের ভিতরে একটা সিট ছিল লোহার, 5-6 ফিটের সিট ছিল, পাশে 3 ফিট হবে আর কি। পরে আমাকে চোখ খুলে দেওয়ার পরে তারা আরেকটা হ্যান্ডকাফ আনছে, আমার হাতের যেটা হ্যান্ডকাফ ছিল ওটার সাথে জোড়া লাগানোর পরে চিড়ের সাথে একটা লক করছে, আরেকটা আমার হাতের সাথে লক করার পরে বলছে জোরে রক্ত হয়েছে, কিছু খাবা, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি চুপ করে রইলাম। পরে ভাত এনে দিছে, তারপরে একটা প্লেট দিছে মনে, তারপরে বলতেছে ফ্রেশ হবা, এরকম জিজ্ঞেস করছে। তারপরে আমি বলছি হ্যাঁ ফ্রেশ হতে হবে। তারপরে আগের মতো চোখ বন্ধ করে আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে মুখ টুক ধুইছি, উজু কালাম করছি, তারপরে এসে নামাজ পড়ছি। নামাজের টাইমে দেখছি যে মানে হ্যান্ডকাফটা এই তো মানে নামাজের টাইমে খুলে দেয় নাই, হ্যান্ডকাফটা এরকম লাগানো ছিল সিটের সাথে সেম আগের মতো, মানে এক হাত হচ্ছে এরকমভাবে ধরে আর এক হাত এরকম ঝুলে থাকতো,
এরকমভাবে নামাজ আদায় করছি। পরে হ্যান্ডকাফ তো মানে শুধু ওয়াশরুমে যাওয়ার সময় খুলে দেয় যে, এরপর খুলে না। সাদেক জানায় বগুড়া থানার এই আয়নাঘরের মূল পরিকল্পনাকারী ছিল সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। সে বগুড়ার পুলিশ সুপার থাকাকালীন এই গুমের স্বৈরাচ্য গড়ে তোলেন। একটার পর একটা গুমের নাটক সাজিয়ে অত্যাচার করা হতো তাদের প্রতি। এখানে আমি ছাড়া এখানে অনেকেই ছিল যেন অনুমান করতে পারতেছিলাম যে মানে ওইখানে বাদ দিত যে বাদের প্যাকেটে করে বাদ দিত, পলিথিনের প্যাকেট আর কি। তো প্যাকেটে করে বাদ দিলে মানে আমারটা হচ্ছে প্রথম নাম্বার রুম, 10 থেকে 15টা বাতেরই আনতো পলিথিনের ব্যাগে করে। তো আমি অনুমান করতেছিলাম আমার মতো এখানে আরও অনেকে আছে, এটা অনুমান করতে পারতেছিলাম। এরকমভাবে চলতে থাকে, চলতে প্রায় 2 থেকে আড়াই মাস পর মানে একদিন হুট করে আমাকে বলে যে মানে তুমি চলে যাবা, রেডি হও তুমি, এরকম বলছে আসরের টাইমে, 12 অক্টোবর 2020 সালে এটা হয়তো। তো বলতেছে রেডি হও। আমি বলতেছি স্যার আমাকে কোথায় নিয়ে যাবেন? যখন জিজ্ঞেস করছি বলতেছে উপরে চলে যাবি, এরকম বলছে। তা আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম, মানে স্যার বলেন না কোথায় নিয়ে যাবেন। তারপরে সে বলে যে মানে বাসায় চলে যাবা, কোনো কিছু হবে না, এরকম বলছে। তারপরে আমাকে যখন মাগরিবের পর প্রায় মানে 7:30 দিকে হবে, মানে অনুমান করতেছি আর কি, 7:30টার দিকে হবে, মানে আমি কাপড় চোপড় পরে রেডি হওয়ার পরে তারা আসার পরে মানে রুমাল দিয়ে ঠিক আগের মতো চোখটা বন্ধ করে দেয়, হ্যান্ডকাফ লাগায়, তারপরে বাহির করে রুম ওইটার থেকে, মানে যে বিল্ডিংয়ে আমরা ছিলাম ওইখান থেকে বাহির করার পরে গাড়িতে তুলে সেম আগের মতো, মানে হ্যান্ডকাপ পরা ছিল, রুমালটা টাইট করে বাঁধতেছিল, মানে কোনো কিছু যেন দেখতে না পারি। তারপর গাড়িটা প্রায় চলতে অনেকক্ষণ চলে। তখন আমাকে তারা বলতেছিল এগুলোর সাথে কেন জড়িত হয়েছ, এরকম আরও অনেক কিছু বলতেছিল, এগুলো ভালো না, ভালো হয়ে যাবে, আবার মনে করবি যে কি আবার দুনিয়াতে আবার প্রথম মানে জন্মগ্রহণ করছিস এরকম মনে করবি। বলতেছে এখানে যে আসছ সেটা যদি কাউকে কোনো দিন বলিস তাহলে ঠিক আঘাত মানে এখানেই নিয়ে আসবো, আবার তুই কী করতেছস না সবগুলো আমরা প্রত্যক্ষ করবো, এরকম বলছে। পরে মানে গাড়ি অনেকক্ষণ চলে, প্রায় 4 থেকে 5 ঘন্টা গাড়ি চলে, মনে অনেক রাত হয়। পরে এক জায়গায় দাঁড়ানোর পরে তারা কার জন্য যেন ওয়েট করতেছে। এরপরে আরেকটা গাড়ি মনে হয় মানে পাশ দিয়ে চলে গেছে, মানে গাড়ির আওয়াজ হচ্ছিল, মানে অনুমান করতেছিলাম আর কি। গাড়িটা দাঁড়াইছে, আমাকে ওই গাড়ির থেকে নামায় অন্য গাড়িতে ট্রান্সফার করছে, অন্য গাড়িতে তুলে দিছে। এখন আমার সাথে যারা আসছিল ওইখান থেকে ওরা চলে গেছে, মানে অন্য লোকদের কাছে আমাকে কি ট্রান্সফার করছে তারা। পরে গাড়ি চলতে তারাও জিজ্ঞাসাবাদ করে, মানে নাম কি, কেন ধরছে, মানে এইসব বিষয় জিজ্ঞাসাবাদ করে। পরে গাড়ি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, মানে 3-4 ঘন্টা মনে হয় হয়তো, 3-4 ঘন্টা গাড়ি চলতে থাকে। চলার পরে ফজর হয়, মানে তাদের মধ্যে একজন নামাজ পড়ছিল, তার জন্য বুঝতে পারছিলাম যে ফজর হয়েছে, নামাজ পড়তেছিল। তারপর উনি আবার গাড়ির মধ্যে আবার উঠে, ততক্ষণ দাঁড়াইছিল আর কি। পরে আমাকে একটা বিল্ডিংয়ের সামনে গাড়িটা দাঁড় করায়। তারপরে বিল্ডিংটাতে তুলে, মানে সিঁড়ি দিয়ে যখন তুলতেছিল অনুমান করতে একটা বিল্ডিং বড়, সিঁড়ি দিয়ে তুলে প্রায় 3 থেকে 4 তলা পর্যন্ত তুলে উপরে তোলানোর পরে একটা রুমের মধ্যে ঢুকে বসায় রাখছে অনেকক্ষণ। তখন মানে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করতে আসে তারা বলে যে মানে আমি একটা পুলিশ বাগ বিস্ফোরণ হামলা হয়েছিল ওইখানে আমি জড়িত ছিলাম, এটা বলে। তা আমি অস্বীকার করি, স্যার আমি এটার সাথে জড়িত ছিলাম না, সত্যটা বলি আর কি। তখন তারা বলে কি আগের জায়গায় চলে যাবা, মানে যেখান থেকে আসছো ওইখানে আবার পাঠাই দিব। আমি বলতেছি না, বলতে তাইলে যেটা বলবো এটা স্বীকার করবা। তো আমি ভয় পাই অনেক। পরে ওই দিন রাতটা ওইখানে থাকি, রাত থাকার পরে মানে 14 অক্টোবর হয়তো 8টা-9টার দিকে আমাদেরকে রেডি করে, মানে আমাদেরকে বলতে মানে এখানে আরও অনেকে ছিল যাদের সাথে আমাকে চট্টগ্রাম আদালতে তুলবে আর কি।
তো একটা সাইনবোর্ডের সামনে নিয়ে গিয়ে আমাদেরকে ছবি তুলে, হয়তো মিডিয়া কর্মী ছিল অনেক, পরে মানে ওইখানে লেখা ছিল যে কাউন্টার টেররিজম ইউনিট সিএমপি এরকম লেখা ছিল হয়তো। তারপর ওইখানে মানে হেলমেট পরায়, ব্লুট প্রুফ পরায়, তারপর হ্যান্ডকাফ লাগায় পিছন দিয়ে। তারপর অনেকক্ষণ আবার ল্যাপটপ দিয়ে সে ল্যাপটপে টাইপ করতেছিল, অনেকক্ষণ লিখালিখি করছে, আমার থেকে জিজ্ঞাসাবাদ করছে। তখন আমাকে একটা রুমের মধ্যে ঢুকায়, আবার ঢুকানোর পরে বড় অফিসার ছিল মনে উনি বলতেছে নাম কি প্রথমে। তো আমি নাম বলছি, আমার নাম আবু সাদেক। পিতার নাম বলছি। বয়স কত বলছে, আমি বলছি আমার বয়স 16 বছর। তখন ওইখানে আরেকজন লোক ছিল, তারা দ্বিধাবন্ধ হয়ে গেছে, মানে 16 বছর দিয়ে তো ওনাকে পাঠানো যাবে না, ওকে এখন কী করতে হবে, বয়সটা বাড়াই দিই। আমাকে বলে যে তুমি বয়স বলবা যে 19, এরকম বলে 19 বছর বয়স বলবা, আর আমরা যেগুলো বলবো এগুলা তুমি ওইখানে বলবা, তোমার কোনো কিছু হবে না। তারপর তোমাকে ছেড়ে দিবে, সত্য কথা বললে তোমাকে ছেড়ে দিবে, মানে আমরা যেগুলো বলছি এগুলো বললে তোমাকে ছেড়ে দিবে। তখন মানে আমার সাথে যে কী হচ্ছে এটা আমি বুঝতে পারি না। দিনের পর দিন এভাবেই অত্যাচারিত হতো আয়নাঘরে থাকা প্রতিটা বন্দী। একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে অত্যাচার করা হতো তাদেরকে। চট্টগ্রাম কারাগারে তুলছে, আদালতে তুলছে। চট্টগ্রাম আদালতে তোলার পরে ম্যাজিস্ট্রেটের রুমে ঢুকানোর পরে মানে যে আমার আইও ছিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের, ওনাকে বলতেছে যে আপনি বাহির হন, ম্যাজিস্ট্রেট বলতেছে। তো ওনাকে বাহির করে দিছে। বাহির করে দেওয়ার পরে বলতেছে তোমার নাম কি, আমি বলছি আবু সাদেক, পিতা আবুল হাশেম। বলতেছে তোমার বয়স কত। আমি চুপ যখন করে রইলাম উনি বুঝতে পারছে যে মানে এটা নিয়ে একটু সন্দিহান। পরে আমি যখন চুপ করে রইলাম বলতেছে তোমার কোনো কিছু হবে না, তোমাকে মারছে, আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলছি স্যার মারে নাই। তারপরে বলতেছে বয়স কত বলো। তা আমি তারপরে চুপ করে রইলাম। আমার আয়ু যে ছিল ওনাকে ডাকছে। তারপরে বলতেছে যে মানে ওনার বয়স বাড়াই দিয়েছেন কেন, এত ছোটো ছেলে, হ্যান্ডকাপ পরাইছে, ব্লুট প্রুফ পরাইছে, তারপরে হেলমেট পরাইছে। বলতেছে এগুলো খুলেন, সবগুলো খুলছে। খোলার পরে আমাকে শিশু আদালতে তুলছে। তোলার পর এখান থেকে হয়তো কাস্টডি নিছে, ওইখানে লিখে সবগুলো। তো আমাকে পাশে আয়ু যে ছিল উনি পাশে দাঁড়ানো ছিল, বলতেছে যে মানে তোকে যেটা বলছি এটা করস নাই, মানে আমাকে হুমকি দিচ্ছিল তোকে দাঁড়া কী করি এরকম বলছে। পরে আবার ম্যাজিস্ট্রেট রুমে নিয়ে গেছে। তো বলতেছে তুমি কি, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতেছে তুমি কি এগুলোর সাথে আসলেই জড়িত ছিল। আমি বলতেছি না স্যার, আমি এগুলোর সাথে জড়িত ছিলাম না। তো মানে যে আমি গুম ছিলাম যে মানে এতদিন, এটা ম্যাজিস্ট্রেটকে বলতে পারি না যে আমি মানে বয়সেরটা নিয়ে অনেক ইয়া করছি। পরে আমি অনেক ভয় পাইছিলাম যে মানে একদম মেরে ফেলবে। বলতেছে যে এই বিষয়টা যদি প্রকাশ করস তুই যখন বাহির হবি, জেল থেকে যখন বাইর হবে তখন মানে তুই আবার নিয়ে আসবো, এরকম বলছে। তো এই বিষয়টা আমি গোপন করি, এই বিষয়টা আমি বলি নাই। পরে মানে বলতেছে যে মানে তুমি কি আদৌ হামলার সাথে জড়িত ছিলে। আমি বলতেছি না, মানে আমি হামলার সাথে জড়িত ছিলাম না, এসব বিষয়ে আমি কোনো কিছু জানি না। থেকে তারা 164 জবানবন্দি নিতে চাইছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞাসাবাদ করে দেখতেছে আমি ওগুলোর সাথে সম্পর্কিত না, তখন উনি 164 নেন নাই, জবানবন্দি নেন না আর কি। পরে আমাকে আদালতের যে গারদ আছে গারদের মধ্যে পাঠাইছে। আমার সাথে মানে আরও 6 জন ছিল, আরও 5 জন ছিল, আমি সহ 6 জন। ওদের মধ্যে 3 জনের রিমান্ড মঞ্জুর করছে 1 দিন করে। তো আমার রিমান্ড চাইছিল 1 দিনের, কিন্তু মঞ্জুর করে নাই ম্যাজিস্ট্রেট। তারপর আমাকে কারাগারে প্রেরণ করে। 17 অক্টোবর সকালে আমাকে শিশু উন্নয়ন কেন্দ্র টঙ্গীতে পাঠায়, বয়স কম হওয়ার কারণে। মানে শিশু উন্নয়ন কেন্দ্র সমাজসেবা অধিদপ্তরের অধীনে আর কি। ওইখানে মানে এখনও জানে না যে আমি গ্রেফতার হয়েছি, বাসায় এখনও জানে না আমি গ্রেফতার হয়েছি যে এটা। পরে ওইখানে বলতেছে মানে কল আসছে, মানে অফিস কল আসছে, তোমাকে ডাকতেছে এরকম বলছে। আমি অফিস কলে গেলাম, যাওয়ার পরে আমাকে বাসায় ফোন দিয়ে দিছে। তো ফোন দিয়ে কথা বলছি বাসায়, তখন তারা কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়ছে আম্মু। পরে মানে
মাসখানিক পরে আমার কোর্ট ডেট আসে, চিরাং আদালতে তুলে, চট্টগ্রাম আদালতে। ওইখানে আম্মুর সাথে দেখা হয়েছে, তখন প্রথম দেখা হয়েছে আর কি। তো এরকমভাবে চলতে থাকে, মানে তখন করোনাকালীন সময় ছিল, কোর্ট সবসময় বসতো না, একদিন বসলে 2 দিন বসতো না, এরকম অবস্থা। ভার্চুয়ালি কোর্ট হতো, মানে জজ কোর্ট থেকে জামিন দেয় না, মানে এরকম অনেক দিন চলে গেছে, এরকম মানে জামিন দেয় না, অপেক্ষা করতেছিলাম। পরে প্রায় 9 মাস মতো আমি কাস্টডি দিছি। কাস্টডি দেওয়ার পরে একদিন শুনতেছি হাইকোর্ট থেকে জামিন হয়েছে। হাইকোর্ট থেকে যখন জামিন হয়েছে শুনছি, মানে ওইখানে হাইকোর্টের কাগজটা আসতে একটু লেট হয়, মানে এটা জজ কোর্টে যাবে, জজ কোর্ট থেকে চিটাগাং কারাগারে যাবে, চিটাগাং কারাগার থেকে আবার টঙ্গীতে যাবে, প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে। তো ওই সময়ের মধ্যে যখন হয়তো তারা শুনছে যে আমার জামিন হয়ে গেছে, মানে পুলিশের লোকরা যখন শুনছে আমার জামিন হয়ে গেছে, তারা আবার নতুন করে একটা মামলা সাজাইছে। মামলাটা হচ্ছে গাজীপুর বাসন থানার। তো ওই মামলা আমাকে আবার আটকাইছে তারা, মানে জামিন হওয়ার পরও ওই মামলায় একটা মিথ্যা মামলা আবার পাঠাইছে, বলতেছে 164, একজনের 164-এ তোমার নাম পাওয়া গেছে, এরকম বলছে। তারপরে আবার কয়েকদিন পরে আবার কোর্ট ডেট পরে কোর্টে তুলেছে, গাজীপুর কোর্টে তুলে আমাকে, গাজীপুর কোর্টে তুলে ওইখানে গ্রেপ্তার দেখাইছে। প্রথম দিন গ্রেপ্তার দেখায় আবার শিশু উন্নয়ন কেন্দ্র টঙ্গীতে নিয়ে আসছে। আবার ওইখান থেকে আমাকে প্রায় 20-25 দিন পর আবার কোর্ট ডেট দেয়, গাজীপুরের কোর্ট ডেট দিয়ে, মানে আমার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইছে তারা ছিল এটিইউ, মানে অ্যান্টি টেররিজম ইউনিট। তো আমাকে যখন রিমান্ড চাই, 2 দিনের রিমান্ড চাই, তখন জজে মঞ্জুর করে নাই, বলতেছে জেল জিজ্ঞাসাবাদ করা যাবে, রিমান্ড নিয়ে যাওয়া না। তো ওইখানে কারাগারে গিয়ে, মানে শিশু উন্নয়ন কেন্দ্রে গিয়ে মানে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে উনি জিজ্ঞেস করছে, আমি যেগুলো সত্যি এগুলো বলছি, উনি সবগুলো লিখছে, লিখার পরে চলে গেছে। তো ওইখানেও সেম অবস্থা, জামিন দেয় না, অনেক দিন হয়েছে, প্রায় টোটাল মানে 18 মাস 19 মাসের মতো আমি কি জেল কাটছি। ঘুমছিলাম 2 মাস 16 দিন ঘুমছিলাম, টোটাল 21 মাস, মানে আমার শেষ হওয়ার পর আমি আল্লাহর রহমতে বাইর হই আর কি। আপনি এই মুহূর্তে আপনার জীবন নিয়ে কী ভাবছেন একটু জানাবেন? আমার জীবন নিয়ে ভাবতেছি যে, মনে করেন আমার লাইফ থেকে যে প্রায় 2 বছরের সময় চলে গেছে। আমি এসএসসি দিয়েছি 2020 সালে, এখনও আমি ইন্টারের পরীক্ষা দিয়েছি মাত্র, ইন্টারটা শেষ করতে পারি নাই, কিন্তু আমার ফ্রেন্ডরা ভার্সিটিতে চলে গেছে। তো আমার যে 2 বছর চলে গেছে, এটার দায়ভার কে নিবে? তো এত বড় একটা মামলা, 2টা মামলা সন্ত্রাস বিরোধী আইনের, এটা কি আমার পক্ষে পসিবল হচ্ছে কি না ছলানো? ঢাকায় গিয়ে হাজিরা দিতে হয়, চট্টগ্রাম আদালতে গিয়ে হাজিরা দিতে হয়, এটা আমার পক্ষে দুর্বিষহ হয়ে যাচ্ছে। তো আমি একটাই দাবি জানাবো যে, মানে দেশের মধ্যে মানবাধিকার যেন প্রতিষ্ঠা হয়, তারপরে সুষ্ঠু তদন্ত এবং বিচার বিভাগে স্বাধীনতা যেন নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা। সাদিকের সম্পর্কে ফুফাতো ভাই জানায়, ওর ফ্যামিলিতে ওনার আব্বু প্রবাসী, তাই ওর ফ্যামিলিতে কেউ নাই, মানে ও একা, মানে এক বাবার এক সন্তান আর কি। সেই জন্য আমাকে মানে কি ওদের ফ্যামিলি থেকে আমি আর ওনার মা আর ওদের বড় ভাই কেউ নাই, সেজন্য আমি আর ওনার মা অনেক স্ট্রাগল করি যে ও নাকি অ্যারেস্ট হয়েছে, ওদের নাকি মানে কি মামলা টামলা দিছে। ওকে যখন নিখোঁজ পাইছি তখন আমরা হচ্ছে ঢাকাতে গিয়ে মামলা করি, কিন্তু ওরা মামলা নিতে চায় না, মানে জিডি নিতে চায় না। বলতেছি যে তার বাবার লোহাগাড়া থানায় এসে আমাদের থানায় মানে এরকম নিখোঁজ জিডি করতে চাই, কিন্তু ওরা নেয় না, বলতেছে যে কোথাও ঘুরতে গেছে, না হয় বাড়ি থেকে রাগ করছে, আপনারা এগুলো নিয়ে টেনশন করেন না, কয়েকদিন পর চলে আসবে, এরকম বলতেছে। তখন আমরা অনেক হতাশ হয়ে যাই, তারপরে অনেক খোঁজখবর নিয়ে দেখি, কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি, কিন্তু ওর কোনো খোঁজখবর আমরা পাই না।